আয়ান, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। মনোয়ার খান: কি কথা আব্বু, বলো। আয়ান: আমি আর তোমার ছোট আব্বু মিলে ডিসিশন নিয়েছি, তোমাদের বিয়ে যেহেতু হয়ে গেছে, আবার পড়াশোনার ক্ষতি না হয়, তাই আমরা চাচ্ছি তোমরা দুজনে আগে যেমন ছিলে তেমনই থাকবে। আবার ইন্টার ফার্স্ট ইয়ার পড়তেছে, কয়েকদিন পর পর ইয়ার চান্স পরীক্ষা, 1 বছর পর ফাইনাল, তারপর তোমাদের না হয় ধুমধাম করে বিয়ে দেব। তোমরা কি বলো? বাবা, আমি এই প্রস্তাবে রাজি নই। বিয়ে যখন করেছি তখন একসাথে থাকবো। আর হ্যাঁ, আমি কোনো বাচ্চা নই যে আমার সাথে থাকলে ওর পড়াশোনা ক্ষতি হবে। আজ থেকে পড়াশোনার দায়িত্ব আমি নেব। তুমি কি আমাদের কথা মানবে না? মনোয়ার খান: মানার মতো হলে মানতাম, কিন্তু এটা হবে না। সব তো তোমার কথা মতোই চলবে না। আমরা দু ভাই যা ডিসিশন নিয়েছি তাই শুনতে হবে। মনোয়ার খান রেগে বলল, তুমি ছেলের সাথে এমন করছো কেন? ও যখন চাইছে থাকুক না। আয়নের আব্বু: তুমি কথা বলো না, চুপ করো। আমরা ভালোর জন্য বলছি। আবার চুপচাপ সব শুনছে। মনোয়ার খান আবার কাছে গিয়ে মাথা হাত রেখে বলল, আমাদের ডিসিশনে তো কি কোনো আপত্তি আছে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আয়ান ভাইয়ের দিকে আছে, উনি হ্যাঁ বলতে বলছেন, কিন্তু আব্বু, বড় আব্বুর কথা অমান্য করার সাধ্য আমার নেই, তাই বড় আব্বুর কথায় মাথা নাড়ালাম, যার অর্থ আমার কোনো আপত্তি নেই। ডাইনিং টেবিলের ওপর থাকা কাঁচের গ্লাসটা ছুঁড়ে মারল মেঝেতে। শব্দ শুনে মাথা উঁচু করে দেখি আয়ান ভাইয়া ছুঁড়ে মেরেছে। রেগে আমার দিকে তাকিয়ে আছে, চোখ দেখে বোঝা যাচ্ছে আমার কথায় ওনার এই রাগ। আমারই বা কী করা? সবার মুখের ওপর কথা বলার স্বভাব নেই। গ্লাস ছুঁড়ে ত্বরিত বেগে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বড় আম্মু কান্না করতে করতে বলো, দেখলে তো আমার ছেলেটা বেরিয়ে গেল, ওর যে রাগ না জানি কি করে বসে। এই কথা শুনে বুকটা ধপ করে উঠল। রাগের সময় ওনার মাথা ঠিক থাকে না, যদিও রাগের বসে নিজের কিছু করে বসে। না না, কিছু করবে না বলে কান্না আসতে লাগলো। আবির ভাইয়া বাইরে গেছে ওনাকে খুঁজতে। একটু পর আবির ভাইয়া জানালেন বাইরে গিয়ে ওনাকে খুঁজে পায়নি। ভাইয়া যাওয়ার আগেই উনি কোথাও চলে গেছে। একদিকে বড় আম্মু কান্না করছে আর বড় আব্বুকে দোষারোপ করছে আমার জন্য উনি বেরিয়ে গেলেন। আমি যদি সম্মতি না দিয়ে ওনার কথায় রাজি হতাম তাহলে এসব হতো না। কান্না বন্ধ করে সবাই উপরে যাও। আবার মামুনি তুমি রুমে যাও, ওর সময় হলে ও ঠিকই আসবে। সত্যি উনি আসবেন তো? বড় আব্বু বলে জড়িয়ে ধরে কাঁদতেছি। আবির ও নিশি অনেকবার আয়ানকে ফোনে কল দিচ্ছে, কিন্তু কল যাচ্ছে না, বারবার নট রিচেবল দেখাচ্ছে। সবাই নিজে নিজে রুমে গেল। আমি রুমে বসে আছি, উনি কোথায় গেল, কি করছেন এই চিন্তায় ঘুম আসলেন না। রাত পেরিয়ে সকাল হলো, তবু আয়ানের দেখা নেই। আর না যাচ্ছে কল। সবাই খুব টেনশন করছে। আবার চোখে জল, মুখটা মলিন হয়ে আছে। সব আপনার জন্য হয়েছে। আপনি এমন সত্য না দিলে আমার ছেলে যেত না। তোমার আছে কে জানে বলো? কান্না করছো? আন্টি আয়ানুর বন্ধু বাসায় আছে, অনেক খোঁজ নিয়ে জানলাম, এবং এখন রেগে আছে, বলছে আসবে না বাসায়। আমিও জানি থাকতে পারবে না, ঠিক চলে আসবে। এসব রাগের মাথায় বলছে আবির। মনোয়ার খান রুমে গিয়ে আয়ানের নাম্বারে কল দিলেন। 2বার কল কেটে গেল, কেউ ধরল না। আবার দিলে এবার কল রিসিভ হলো। বাসায় চলে এসে তুমি যা চাও তাই হবে। তোমার আম্মু আর আভা কান্নাকাটি করতেছে। তোমার চিন্তায় উনি গম্ভীর মুখে বলেন। আয়ান কিছু না বলেই কল কেটে দিল। মনোয়ার খান কেটে যাওয়া ফোনের দিকে তাকিয়ে, তোমাদের ভালোর জন্য বলেছিলাম, তোমরা ভুল বুঝলে, কি আর করার, বলে দীর্ঘশ্বাস ছাড়ল। বিকেল আয়ান বাসা ফিরল। আয়ানকে দেখে আবার মন শান্ত হলো। ওনাকে কেমন অগোছালো দেখাচ্ছে। বড় আব্বু ছেলেকে ধরে কান্না করছে আর বলছে, রাতে অমন রাগ করে কেন চলে গেলি? জানিস আমরা কত টেনশনে ছিলাম। আর আবার তো কান্না করছিলেন ভয়ে। আমার জন্য কাউকে ভাবতে হবে না, সবাই নিজেরটা ভাবলেই হবে। আবার বুঝলো আয়ান তাকে কথাগুলো বলল। আম্মু 1 গ্লাস পানি দাও।
বলার সাথে আবার এক গ্লাস পানি এনে দিল, কিন্তু আয়ান নিল না। আমি কাউকে দরদ দেখাতে বলিনি। পানি না খেয়ে আয়ান রুমে চলে গেল। আবার আয়ানের যাওয়ার দিকে ছলছল চোখে তাকিয়েছিল। কান্না করিস না মা, ও একটু রাগ করেছে, তাই তোর সাথে এমন করছে। রাগ করলে ঠিক তোর কাছে আসবে। ও তো তোকে ছাড়া থাকতে পারে না, এটা আমিও জানি, তুইও জানিস। আভা আয়ানের রুমে গিয়েছিল, কিন্তু রুমে ঢুকতে দেয়নি। রুমের ভিতর থেকে বলেছে এসএসসি পরীক্ষা দিবি, তারপর আসবি বলে মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছে। আয়ান জানে আবার কান্না করছে, ওরও কষ্ট হচ্ছে, কিন্তু আবার একটু শাস্তা হওয়া দরকার। কালকে কেন ওর কথা শুনলো না? বিষণ্ণ মন নিয়ে ছাদের রাতে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দিয়ে আপনা আপনি জল পড়েছে। ও না হয় একটা ভুল করেছে, তাই বলে এরকম করবে? রুমে ঢুকতে না দেওয়া আবার কষ্ট হচ্ছে। রাত তখন 12টা। আকাশের দিকে তাকিয়ে নিশ্চুপ চোখে পানি পড়ছে। হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, কিন্তু আবার সেদিকে কোনো খেয়াল নেই। একটু পর শুরু হলো বৃষ্টি। চোখের পানির সাথে বৃষ্টি পানি মিশে একাকার হয়ে যাচ্ছে। এমনিতেই এত রাতে আবার কখনো ছাদে আসেন না, ভূতের ভয়। আর ও বিদ্যুৎ চমকালো, ভয় পেতে রুমে গিয়ে থাকতো। আর সে ভয় পাচ্ছে না। বৃষ্টি হচ্ছে, এজন্য আয়ান ওকে জানালাগুলো লাগিয়ে দেয়। সারাদিন কিছু না খাওয়ার জন্য আয়ানের পেট খিদে চোচো করছে। তবে ও কিছু খাবে না, শুধু পানি খাবে। নিচে পানি খেয়ে উপর আসার সময় চোখ পড়ে ছাদের দরজা খোলা। এত রাতে ছাদে কে আসতে পারে, তাও আবার এই বৃষ্টির মধ্যে? ভাবতেই ভুরু কুঁচকাল। আয়ান ধীরে ধীরে ছাদে পা বাড়াতেই দেখে এক রমণী বিষণ্ণতা নিয়ে আকাশপানে চেয়ে আছে। বুঝতে পারছে কে এই রমণী। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজেছে দেখতে আয়ানের রাগ যেন আরও আকাশ ছুলো। বৃষ্টিতে ভিজছিস কেন? আমার সাথে থাকবি না? আমি তো মেনে নিয়েছি, তাহলে এসব কেন? বৃষ্টিতে ভিজে অসুস্থ হলে তখন ভালো লাগবে, তাই না? অনেক দিন থাপ্পড় খাস না, তাই এমন বেড়েছিস। আবার চুপ করে শুনতে শুনতে আবার ফুঁফিয়ে কেঁদে উঠল। আপনি এমন কেন করছেন? আর কোনো কথা নয়, রাগাতে না চাইলে রুমে গিয়ে আগে চেঞ্জ কর। আবার চলে গেল। আয়ান ভিজে গেছে। আয়ান রাগ কমানোর চেষ্টা করছে। ও জানে আবাহর কথায় কষ্ট পেয়ে এমন করেছে। আয়ান ওর রুমে এসে দেখে আবার রুমে বাথরুম থেকে চেঞ্জ করে বাহির হলো। আবাকে দেখে আয়ান বলল, তুই আমার রুমে কেন? নিজের রুমে যা বলে নিজেও চেঞ্জ করতে গেল। আয়ান বাথরুম থেকে চেঞ্জ করে এসে দেখে আবার দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কথা শুনতে পাসনি? নিজের রুমে যা, চিৎকার করে বলল। বৃষ্টির কারণে সেই চিৎকার কেউ শুনতে পেল না। আবার নাক টানছে, আর বৃষ্টি ভেজার জন্য ঠান্ডা কাঁপছে। আবার দৌড়ে গিয়ে আয়ানকে জড়িয়ে ধরলো। আপনি এমন করছেন কেন? আপনি তো আমি আপনাকে কতটা ভালোবাসি, তারপরও এত কষ্ট দিলেন বলে ফুফিয়ে কান্না করছে। বড় আব্বুর মুখের ওপর কীভাবে নাক বলতাম আপনি বলেন? না বলতে পারবি না তাহলে এখন আমার রুমে এসেছিস কেন? যা বলে আয়নের থেকে আবাকে ছাড়িয়ে গেলে আবারও ঝাপটে ধরে। আমি আপনাকে ছাড়বো না, প্লিজ, এবারের মতো মাফ করে দেন, আর কখনো এমন হবে না। আপনি আমার পরিস্থিতিটা বুঝেনি বলে আবার আয়নের গায়ে ঢলে পড়ল। এই আবার কি হয়েছে, চোখ খোল। আমার শরীর ঝাঁকুনি দিচ্ছে। আয়ান বুঝলো অনেক সময় বৃষ্টিতে ভেজার জন্য ঠান্ডা লেগেছে। কি করবে ভেবে পাচ্ছে না। কাউকে ডাকবেন? না, সবাই ঘুমাচ্ছে, ডেকে বিরক্ত করে লাভ নেই। আয়ান আবাকে দুটো কাঁথা মুড়ি দিয়ে রেখে নিচ থেকে তেল গরম করে নিয়ে আসলো। গরম তেল হাত পাতে ঘষে দিল। একটু পর আবার কাঁপুনি কিছুটা কমলো। আবার চোখ খুলে আয়ানকে দেখতে পেয়ে অবস্থায় আবার জড়িয়ে ধরলো। আয়ানের রাগ কিছুটা কমেছে। ও ভেবে দেখলো আব্বুর কথা না করতে পারেনি। ও আব্বুকে নিজের আব্বুর মতো ভালোবাসে। সরি, আমার এত রিয়াক্ট করা ঠিক হয়নি। তুমি ঘুমাও, আমি অন্য রুমে যাচ্ছি। অন্য রুমে কেন? আপনি এই রুমে থাকবেন, আমার একসাথে থাকবো। আয়ান আবার দিকে তাকায়। আমি তোমার সাথে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আর তুমি আমায় সামলাতে পারবে না এই শরীর নিয়ে। আয়ানের কথা মানে বুঝতে পেরে আবার লজ্জা লাল হয়ে যাচ্ছে। আপনি এখানে এই খাটে ঘুমাবেন, দরকার হলে আমি আমার রুমে যাচ্ছি, কাউকে কোথাও যেতে হবে না, আমরা একসাথে এখানে থাকবো। আবার মুখে হাসি ফোটে এই ভেবে যে আয়ানের রাগ কমেছে আর ওরা একসাথে থাকবে। দুজন দুপাশে শুয়ে আছে, কারো
মুখে কোনো কথা নেই। আভা আমতা আমতা করে বলল, বলেছি কি আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে, একটু কি জড়িয়ে ধরে শোয়া যায় না? আমার না হয় খুব ঠান্ডা লাগছে বলে কাঁপতে লাগলো। আমি তোমার পারমিশন ছাড়া তোমায় ছুব না। আমি কি আপনাকে না করেছি নাকি? আপনি তো দূরে আছেন, খুব কাছে আসলে সামলাতে পারবে। আপনি কি সব বলছেন? ওসবের জন্য আমার একটু সময় লাগবে। এখন জড়িয়ে ধরুন না। আয়ান জড়িয়ে ধরে বলল, তুমি আমার কাছে থাকলেই হবে। তুমি নিজে যেই দিন আমার হাতে নিজের সঁপে দিবে, সেই দিন আমি তোমাকে একান্ত আপন করে নিব। শুয়ে থাকতে আয়ান বলল, আমার না একটা কবিতা বলতে ইচ্ছে করছে। কি কবিতা বলুন তো শুনি। আভা, তুমি কি জানো, তোমার স্নিগ্ধ মুখখানা দেখলে আমার মনের উঠোনে ফুটে কাশফুল। তুমি মৃদু হাসলে আমার বুকের ভিতরটাতে ভাসে হাসনা হেনার সুভাষ। তোমাকে দেখলেই আমার সমস্ত অসুখরা উদয় হয় নিমিষে। তুমি কি জানো কেন এমন হয়? আভা মুগ্ধ হয়ে আয়নের আবৃত্তি শুনছে। বাহ, আপনি তো পুরো কবিগুরু হয়ে গেলেন। আয়ান মুচকি হেসে বলল, ভালোবাসলে সবাই নাকি কবি হয়ে যায়, তাই আমিও হয়েছি তোমায় ভালোবাসা। অনেক রাত হলো, এবার ঘুমাও। কালকে থেকে কলেজে যাব। কয়েকদিন পর এয়ার চেঞ্জ পরীক্ষা, তারপর ফাইনাল। কয়দিন তো বই ছুঁয়েও দেখনি, ভালো করে পড়তে হবে। কালকে থেকে রোজ রাতে আমি পড়াবো তোমায়। আপনি পড়াবেন মানে? আমি পড়াবো, কোনো সমস্যা? সমস্যা তো আছে, আমি যে পড়াচ্ছন, উনি পড়া না পারলে তো আমায় একদম শেষ করে দিবে। মনে মনে কি ভাবছো? কই কিছু না। হ্যাঁ, ভাবছিলাম আপনার কষ্ট করে পড়ার কি দরকার, আপনার কত কাজ। আমি কোনো স্যারের কাছে পড়বো? আমি পড়াবো মানে? আমি পড়াবো। আবার মুখটা চুপসে গেল। আবার কিছু বলতে গেলে আয়ন চুপ করিয়ে দেয়। রাত 2টো বাজে, ঘুমাও, আর কোনো কথা হবে না। আয়ান আবার ঘাড়ে মুখ গুজে দিয়ে জড়িয়ে ধরল। আবার কিছুটা কেঁপে উঠল। তারপর দুজনকে আলিঙ্গন অবস্থায় ঘুমিয়ে গেল। সকালে উঠে আবার নিজে চলে এসেছে। বড় আম্মু, আমি কি কাজ করব বলো? তুই রান্নাঘরে কেন? আয়ান বলেছে, তুই আজ কলেজে যাবি, কয়দিন পর এয়ার চেঞ্জ পরীক্ষা। যা, তুই ফ্রেশ হয়ে নিচে এসে খেয়ে কলেজে যাবি। তোমার এমন কেন? আগেও কাজ করতে দিতে, এখন দিচ্ছ না। হ্যাঁ, রান্না করতে দেই আর তুই হাত পুড়িয়ে ফেল, তাই না? মোটেও না, আমি হাত পুড়াতাম না। আমি নিজের রুমে আসলাম, আমার সব জামা কাপড় এখানে আছে। 8টা বাজে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু, খেতে দাও, কলেজে যাব। এত তাড়াহুড়া কেন দিচ্ছিস গো বাবা? আম্মু, আমি তোমার বাবা হয়ে গেলাম? তুমি আমাকে তোমার বাবা বানিয়ে দিলে ফান করে। মায়ের সাথে ফাজলামি করিস, দাঁড়া দেখাচ্ছি মজা বলে কান ধরে টানতেছে। আম্মু লাগছে, ছাড়ো। ছোট আম্মু, ইফসা সরি শাশুড়ি আম্মু, ওকে। আরও জোরে কান মলে দিন। ও দিন দিন ফাজিল আর বেদব হচ্ছে। আমি ভাইয়ার সামনে গিয়ে কোমরে হাত দিয়ে রাগী গলা বললাম, আমি বেয়াদবি কি করলাম যে আমাকে বেয়াদব বলছেন? বেয়াদবি তো করছিস, আমাকে ডাকিসনি কেন? একা আগে চলে এসেছিস। তুই এখন আমার বউ, আমার সকালে চা লাগবে নাকি কফি লাগবে সে দেখবি, তা না করে লাফিয়ে বেড়াস। হ্যাঁ, এলেন আর বর সাহেবকে, ওনার চাকর আমি মনে হয় বলে মুখ ভেঙচি দিল। এ আবার বেয়াদবি করছিস? শাশুড়াম্মু, তোমার মেয়েকে শেখাও জামাইকে কিভাবে সম্মান করতে হয়। কিছু জানে না। আর বলিস না বাবা, ওটা একটা গাধা, তুই তো জানিস, একটা শিখিয়ে পড়িয়ে নিস বলে আমার দিকে চোখ পাকিয়ে তাকালো আম্মু। খেতে বস, কলেজে যেতে হবে নাকি? যাওয়ার ইচ্ছে নেই। আজও যাব না কেন? যাব, এজন্য তো রেডি হয়ে আছি। চোখে দেখে না নাকি কানা? চোখে তো শুধু সুন্দর জিনিস দেখি, যেটা দেখলে নেশা ধরে যায়, কাছে যেতে ইচ্ছে করে। আয়নের কথা শুনে আবার গলা খাবার আটকে নাকে মুখে উঠে। পানি খা তাড়াতাড়ি বলে আয়ন পানির গ্লাসটা মুখের সামনে ধরে। আভা পানি খেয়ে কিছুটা স্বস্তি পায়। সামান্য কথা শুনে এমন হেঁচকে উঠল, আল্লাহ না জানে আমার কপালে বাসর রাত লেখা আছে কি না। আয়নের মুখ চেপে ধরে। আরে চুপ করুন, এখানে আম্মু বড় আম্মু আছে, শুনতে পেলে কি হবে?
আই ডোন্ট কেয়ার। গা ছাড়া ভাব নিয়ে বলো, আমি গাড়ি বাইরে করছি, তুমি আসো। আয়ান বাইরে গেল। আবা খাওয়া শেষ করে আব্বু বড় আব্বু বলে যাচ্ছিল, তখন আবির আর নিশির কথা মনে হলো। বড় আম্মু, নিশি আপু ওঠেনি, কি জানি হয়তো উঠেছে। আমি উপরে ডাকতে যেতে চেয়ে যাইনি। আচ্ছা আমি যাচ্ছি বলে আবার নিশিতে রুমে গেল। আপু উঠছো তোমরা? কি আভা? ভিতরে আয়। আপু, ভাইয়া আমি এখন কলেজে যাচ্ছি, তাড়াতাড়ি আসবো। কলেজ থেকে এসে জমি আড্ডা দেব। ঠিক আছে যা। একাই যাবে নাকি? আয়ান ভাইয়া যাবে, উনি নিয়ে যাবেন। নিচে দাঁড়িয়ে আছে। আরে বাহ, রাতের মধ্যে সব মন মালিন্য সব শেষ। আমি তো জানি আয়ান আভাকে ছাড়া থাকতে পারবে না। আবিরের কথা আবার লজ্জা পেয়ে বাইরে এসে আবার ফিরে গিয়ে বলে, আপু ভাইয়া বড় আম্মু তোমাকে নিচে খাওয়ার জন্য ডাকছে, তাড়াতাড়ি এসো। মামনি কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি আব্বু। কয়দিন পর এয়ার চেঞ্জ পরীক্ষা, একা যাচ্ছ? না আব্বু, আয়ান ভাইয়া নিয়ে যাবে। ও আচ্ছা, যাও ভালোভাবে হবে। আয়ান ভাইয়া রাস্তার পাশে গাড়ি রেখে আমার জন্য অপেক্ষা করছিল। রাস্তার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আর ওনার দিকে তাকিয়ে আছে। মেজাজটা গরম হয়ে গেল। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? গাড়ির ভিতরে যান। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, এত দেরি হলো কেন? আগে আমার কথা উত্তর দিন। এখানে দাঁড়িয়েছিলেন আর রাস্তা দিয়ে যেসব মেয়েরা যাচ্ছিল সবাই আপনার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ তাকিয়েছিল, কারণ আমি অনেক হ্যান্ডসাম, সেটা তুই ভালো করে জানিস। তোর তো গর্ব হওয়া উচিত, আমার মতো হ্যান্ডসাম হাজব্যান্ড পেয়েছিস। আয়ন একটু ভাব নিয়ে বলো, রাগাবেন না বলে দিলাম, আর কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে নেব। তাই নাকি? এত সাহস আবার কাছে এসে? হ্যাঁ সাহস তো আপনি জানেন আমি কি। আমি হচ্ছি আয়ান খানের একমাত্র বউ, সাহস তো একটু থাকবে। হয়েছে, ঢং বাদ দিয়ে গাড়িতে ওঠ। আমাকে কলেজে নামিয়ে দিয়ে উনি কাজে চলে গেছেন। আজকে কলেজে সিমি আসেনি, রুহি এসেছে। কি করে আজ সিমি আসলো না কেন জানি না। ইয়ারফোন করলাম, ধরলো না। শুনেছে পরীক্ষাতে 10 তারিখ থেকে 8 দিন বাকি আছে। কি বলিস? এত তাড়াতাড়ি রুটিনও দিল? তো কি তোর জন্য বসে থাকবে? পরীক্ষা ফি জমা দিতে হবে আজ। কিন্তু আমি টাকা আনিনি। আয়ান ভাইকে ফোন করে বলে এসে দিয়ে যাবে। হ্যাঁ বলো, ফোন করলে যে? আসলে পরীক্ষার ডেট দিয়েছে আর আজকে পরীক্ষার ফি জমা দিতে হবে, কিন্তু আমি তো টাকা আনিনি তাই। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি একটু পরে আসছি বলে কল কেটে দিলাম। ভাইয়া কি বললো আসবে? হ্যাঁ বলো তো, একটু পরেই আসবে। ভাইয়া আসবে? তুই তাহলে ভাইয়ার সাথে যাবি, আমি বাসায় যাই। ঠিক আছে সাবধানে যাস। আর সিমিকে কি হয়েছে জানাস ওকে। ডিয়ার বলে রুহি চলে গেল। আমি একা বসে আছি। অনেক দিন পর রাকিব ভাইয়াকে দেখলাম, আমার দিকে আসছে। কেমন আছো? আভা কথা না বলে অভদ্রতা দেখায়, তাই বললাম জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি কোনো মতে। আমি তোমার কথা দিয়েছিলাম, তাই এতদিন তোমার সামনে আসিনি। আচ্ছা আসলাম। তোমার মনে কি আমার জন্য একটু জায়গা হবে না? আমি কিছু বলবো তার আগেই, ওর মনে জায়গা শুধু আমার জন্য রাকিব সাহেব। ও চাইলেও ওর মনে আমায় ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবে না, কারণ ওর মন প্রাণ সব কিছু আমি লিখিতভাবে আমার করে নিয়েছি। আয়ান উনি আবার কখন এলেন? আভা লিখিতভাবে আপনার করে নিয়েছেন মানে? রাকিব মানে হলো আমার আর আবার বিয়ে হয়েছে। আয়ানের কথা শুনে রাকিব তো অবাক। ও কল্পনা করতে পারেনি আবার এত তাড়াতাড়ি বিয়ে হবে। শুনতে পেয়েছেন? ও এখন আমার বউ, তাই পরের বার আর কখনো ভালোবাসার কথা বলবেন না। আবার হাত ধরে নিয়ে যাচ্ছে আয়ান। রাকিবের হাতের দিকে তাকিয়ে আছে, চোখে জল টলমল করছে। হয়তো ভালোবাসা হারানোর জন্য না পাওয়ার ভালোবাসা কতটা যন্ত্রণা সেটা শুধু রাকিব বুঝতে পারছে। স্যার আসতে পারি? আরে আয়ানজি আসো আসো। তা কি মনে করে কলেজে? পরীক্ষা ফি জমা দিতে আসছি। আভাকে হয় তোমার? আভা আমার ওয়াইফ স্যার। ওয়াইফ? কবে বিয়ে করলে? দাওয়াত পাইলাম না। আসলে বিয়েটা হুট করে হয়ে গেছে, তাই কাউকে জানানো হয়নি। আচ্ছা বুঝেছি। এই যে মা, ভালো করে পড়ো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। আবাকে বলো। জি স্যার, চেষ্টা করব। স্যার আজ তাহলে আসি বলে বাইরে আসলাম। চলো কিছু খেয়ে নেবে। কি খাবো বলো? আমি যা খেতে চাইবো খেতে দিবেন তো? বলো কি খাবে?
কলেজের পাশে ফুচকার দোকান আছে, ওখান থেকে ফুচকা খাবো। না, কখনো না, রাস্তার পাশে আনহেলদি ফুচকা খাওয়া হবে। ফুচকা বাদে যা খেতে চাইবে তাই খাওয়াবো। প্লিজ প্লিজ চলুন না, আজকে খাই শুধু। আবার যেতে যেন বাধ্য হয়ে ফুচকা খেতে নিয়ে গেল। মামা 1 প্লেট ফুচকা দেন। 1 প্লেট কেন? না মামা, আপনি 2 প্লেট ফুচকা দেন। আবার এসব রাস্তা ফুচকা খাওয়া ভালো না। 1 প্লেট খাও, পরে অসুস্থ হয়ে যাবে। না, কিছু হবে না। আমি সিমি রুহি কলেজে এসে প্রতিদিন খেতাম, কিছু হয় না, বুঝলেন? তোমাকে বুঝিয়ে লাভ নেই, যা ইচ্ছে খাও। আবার একের পর এক ফুচকা খেয়ে চলেছে। আয়ান শুধু তাকিয়ে আছে। আয়ানের মুখের সামনে ফুচকা ধরে আবার বলে, আপনি খাবেন না? মুখের সামনে থেকে সরাও, আমি সব ফালতু জিনিস খাই না। কি, আপনি আমার প্রিয় ফুচকাকে ফালতু বললেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করবা নাকি রেখে চলে যাব? আপনি সব সময় রেগে যান, ভয় দেখান কেন বলেন তো? আমি কি একা যেতে পারি না? জানাবো নি। খাওয়া শেষে আইন আবার ধরে টেনে নিয়ে আসলো। আরে, এভাবে টেনে নিয়ে আসছেন কেন? মানুষ দেখলে কি ভাববে? কি আর ভাববে যে তুলে নিয়ে যাচ্ছি? তুলে নিয়ে যাচ্ছে, তাহলে আপনাকে ধরে গণধোলাই দিবে। আমার বউকে আমি তুলে নিয়ে যাব, এতে কারোর সাহস আছে আমাকে মারার? আমি তো বলবই না আমি আপনার বউ। আমি বলবো আপনাকে আমি চিনি না, আপনি আমায় তুলে নিয়ে যাচ্ছেন, তখন মজা বুঝবেন। মারবো একটা চর। সবসময় মাথায় শয়তান বুদ্ধি করে, তাই না? আর কারো সাহস নেই আয়ান খানের গায়ে হাত দেওয়ার। গাড়িতে বসো, আজকে এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাবে? গেলেই দেখতে পাবে, এখন চুপ করে থাকো। আবার চুপচাপ গাড়িতে বসলো। আয়ান ড্রাইভ করছে। কোথাও নিয়ে যাবে বললে কি হবে? শয়তান একটা। আবার মনে মনে কিছু জিজ্ঞেস করা যাবে না, তাই চুপ থাকি, দেখি কোথায় নিয়ে যায়।